নমস্কার, আমি আত্রেই। সহজ পাঠের বাংলায় সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু একাদশ শ্রেণীর একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প, ডাকাতের মা। সতীনাথ ভাদুড়ীর লেখা ডাকাতের মা গল্পের উৎস সম্পর্কে জানতে হবে। ডাকাতের মা সতীনাথ ভাদুড়ীর গল্প সংকলন গ্রন্থ চকাচকি থেকে নেওয়া হয়েছে এবং যেটি একাদশ শ্রেণীর পাঠ্য হিসেবে নির্বাচিত হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করব ডাকাতের মায়ের মূল আলোচ্য বিষয়বস্তুতে। কেন গল্পের নাম ডাকাতের মা, সেটাই আমাদের আজকের আলোচ্য গল্পের বিষয়বস্তু। আমরা এরপর ধীরে ধীরে প্রবেশ করছি আমাদের আলোচ্য গল্পে। আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। অর্থাৎ গোটা গল্পে আমরা কিন্তু কোথাও তার নাম পেলাম না। তার প্রথম পরিচয় সে ছিল ডাকাতের বউ, এবং সৌখী অর্থাৎ তার ছেলে, সে মারা যাবার পর থেকে তার পরিচয় হলো ডাকাতের মা। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরেতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টক টক করে দুটোকার শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। ভীষণ মন দিয়ে আন্ডারলাইন করে রাখবে এই লাইনগুলো। টক টক করে 2 টোকার শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। 3 বারের পর যদি আরও একবার হয় তাহলে বুঝতে হবে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে, খবরদার। 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। কেন? কারণ তাদের এই যে টিপস, এটা যদি অন্য কেউ জানতে পেরে সেটা ফলো করে বা সেটা অ্যাপ্লাই করে, সৌখী যদি সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেলে তাহলে তো জিনিসটা অন্যরকম হয়ে যেতে পারে। সেই জন্যে সৌখীর মাকে কড়া হুকুম দিয়েছে, দরজায় টোকা পড়লেই সে যেন হুট করে দরজা খুলে না ফেলে। যখন 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আরও কত রকমের টোকা মারবার রকম ফের আছে, কতবার হয়েছে, কতবার বদলেছে। অর্থাৎ একই জিনিস কিন্তু দীর্ঘদিন স্থায়ী হচ্ছে না, এদের এই টিপসগুলো কিন্তু বদলাচ্ছে। দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারোর মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। দিনকালই হয়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়। আগেকার দিনে বলা হচ্ছে যে আগেকার দিনে ভীষণ সব কিছু বিশ্বাস করা যেত বা দলের লোককে বিশ্বাস করা যেত। সেই কারণে কোনো একজন ধরা পড়ার পর কি করেছিল, নিজের জিভ নিজেই ছিঁড়ে ফেলেছিল বা কেটে ফেলেছিল, যাতে সে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিচ্ছু না বলতে পারে। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারতো আগেকার কালে? অর্থাৎ আগেকার কালে একটা নিয়ম ছিল যে কি কি করা যায়, কি কি করা যায় না। এ কি কখনো হতে পারতো আগেকার কালে? ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্যের পাটি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীরও তো এর আগে 2 বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু এবার দেখো তো কাণ্ড, একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কি না তা একবার উকি মেরে দেখলো না দলের লোক। আগে বৌমার শরীরটা ছিল ভালো, সৌখীর এবারকার বউটা রোগা রোগা, তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। তার মানে সৌখীর 2টো বিয়ে। সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি,
কি কপাল নিয়ে এসেছিল, যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করতে সাহস করেননি কোনোদিন, তারই কিনা দুবেলা ভাত জোটে না। এটা কিন্তু ওদের কাছে গর্ব যে তার নামে চৌকিদার দারোগা সবাই কাঁপে। হায় রে কপাল, এ বউ যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খই মুড়ি বেচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাথে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, করলেই বা রাখতো কে? সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? তার পরিচয় সে ডাকাতের বউ আর ডাকাতের মা। তাকে লোকের বাড়িতে কাজ করতে যে লোকে রাখবে সে বিশ্বাস বা ভরসা কোনোটাই নেই। তাদের আবার প্রেস্টিজ আছে। কেন কি? সে গয়লা বাড়ির বউ, সে ঝি চাকরের কাজ সে করতে পারবে না। এদিকে অর্থাভাবের কারণে বউকে বাপের বাড়িতে রেখে এসেছে। নইলে আমার কি ইচ্ছে করে না যে বৌনাতিকে নিয়ে ঘর করি? বেয়াইয়ের দুটো মোষ আছে, তবু বৌনাতিটার পেটে একটু দুধ পড়েছে। ওদের শরীরে দরকার দুধের, আর বছরখানেক বউ বাদেই তো সৌখী ছাড়া পাবে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে, দেখিয়ে দেব পাড়ার লোকেদের সৌখীর মায়ের নাতি পথের ভিখিরি নয়। এই গল্পের প্রত্যেকটা ছত্রে ছত্রে একটা জিনিস ভীষণ পরিষ্কার, সৌখীর মা কিন্তু তার এই ডাকাতের বউ বা ডাকাতের মা হিসেবে যে পরিচয় সেটা ভীষণভাবে এনজয় করে। কেন কি? সে বলছে দেখিয়ে দেব পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখিরি নয়। আসতে দাও না সৌখীকে, দলের ওই বদ লোকগুলোকে ঠান্ডা করতে হবে। আমি বলি এসব একেল সেরে লোকেদের দলে না নিলেই হয়। ওরা কি ডাকাত নামের যুগ্গি? চোর ছিচকে চোর। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন গোটা গল্পের। বাকি যে দলের লোকেরা তারা হচ্ছে চোর ছিচকে চোর, আর সৌখী কিন্তু বংশানুক্রমিকভাবে ডাকাত। তার বাবাও ডাকাত ছিল, সে নিজেও ডাকাত। ওই যে টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছো? তালপাতা সেপাই, থুতনির নিচে দুগাছা দাড়ি, কালিঝুলি মাখো আর মশাল নাও হাতে। রোগা পটকা চেহারা দেখে কেউ কোনোদিন তাকে ভয় পাবে না। ঘুম আর আসতে চায় না, রোজ রাতেই এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না শীতের দিনে। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে। বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব। বাপের বেটা তাই মেজাজ অমন করা। আতপাত মস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমোলে একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে। গেল 5 বছরের মধ্যে, এ কি কম দুঃখের কথা? অর্থাৎ সৌখী কিন্তু জেল থেকে ছাড়া পায়নি। ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্যও নাক মুখ ঢাকা দিয়ে শোয়নি 5 বছরের মধ্যে। সে বারবার ভেবেছে তার ছেলে বুঝি জেল থেকে ছাড়া পেয়ে এই আসবে। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খড়খড় করে শব্দ হলো। গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়। কি খেতে যে এরা আসে বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে, আগে একখানা কম্বলে কেমন দিব্যি চলে যেত। এই কম্বলখানা হয়েছেও অনেক কালের পুরনো। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, সে কি আজকের কথা? বৌমা নাতি বাপের বাড়িতে, সৌখী জেলে। ডাকাতের মা একা একা দিন কাটাচ্ছে। কেমন তার দিন যাপন সেটাই কিন্তু এইটুকু প্যারার মধ্যে আমরা পড়লাম। কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসেব করতে গিয়ে বাধা পড়ে। টকটক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। টিকটিকির ডাক বোধ হয়। হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য। করে নে। 5 বছরে দরজায় টোকা পড়েনি। না দলের লোক টাকা দিতে এসেছে, না তো সৌখী এসেছে। এখন হঠাৎ টোকার আওয়াজে সৌখীর মায়ের মনে হচ্ছে টিকটিকি তার সঙ্গে মশকরা করছে। টকটক করে আবার দরজায় 2টো টোকা পড়ল। না, তাহলে টিকটিকি তো না। আওয়াজটা ক্ষণক্ষণে, টিনের কপাটের উপর টোকা মারবার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে, সেটা কখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর কথা মনে পড়ল, সৌখীর মায়ের কথা? আবার দরজায় 2টো টোকা পড়ল।
আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। দীর্ঘ 5 বছর বাদে সে প্রথম দরজায় টোকা শুনছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল দুটো, এবার একেবারে কানের কাছে। এই টোকা পড়বার কথা ছিল না। অবাক কাণ্ড! তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। পুলিশের লোক টোক নয় তো, টোকা মারবার নিয়ম কানুনগুলো হয়তো ভালো জানে না। সৌখী ছাড়া পাবার যে এখনো বহু দেরি। নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারোর নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। ডাকাতের মা, তাকে অনেক ভেবে চিনতে রাত বিরেতে দরজা খুলতে হয়। হঠাৎ মনে পড়ল হুড়কো খোলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা, যেটা কড়া হুকুম দিয়েছিল সৌখী তার মাকে। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না তো গুনবে কি? বুকের মধ্যে ধরাস ধরাস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকি কি করে? কে সৌখী? ওমা তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সে একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছে। বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে অনায়াসে। কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। এই আনন্দ তার রাখবার জায়গা নেই। যতই ডাকাত হোক, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ছেলে মানুষ থাকে, আর তার মায়ের সঙ্গে খুনসুটি চলে আজীবন। তাতে বয়সের কোনো ফারাক পড়ে না। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল। আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, সেই সুপারিশ করে দিয়েছিল জেলবাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। ছেলে মাকে তুই বলে সম্বোধন করছে। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে। রোগা রোগা লাগছে যেন। এই যে রোগা রোগা লাগছে যেন শব্দটা, তোমরা যারা একটু কখনো যদি কোথাও দূরে ঘুরতে যাও, দিন 5 বা দিন 7 বাদে যদি বাড়ি ফেরো, আমাদের প্রত্যেকের মায়ের একটা ভীষণ কমন টার্ম, আমরা রোগা হয়ে গেছি। ডাকাতের মা, তার মধ্যেও একজন নিষ্ঠাসুলভ মা আছেন। ছেলের এত বছর জেলে থাকার পর তার প্রথম চোখে পড়েছে ছেলের রোগা হয়ে যাওয়া। সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলতে হবে না। সে তার সন্তান, সে তার স্ত্রীকে খুঁজছে। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না। জিজ্ঞেস করে, এদের কাউকে দেখছি না? প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। জানা কথা যে সে জিজ্ঞেস করবেই, তবু। বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। মরদের রাগ শুনেই এক্ষুনি হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। কেন তার বউ বাপের বাড়ি গিয়েছিল? কারণ দলের লোকেরা কেউ টাকা দিতে আসেনি। মা নিজেই নিজের পেট চালাতে পারছে না, নাতি বউয়ের পেট কি করে চালাবে? নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই। ছেলে ছেলে করে মরে সৌখী। সৌখী ডাকাত, কিন্তু সৌখী বাবাও। সৌখীর মধ্যেকার এই যে পিতৃসুলভ আচরণ, এটা গল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য। আগের বউটার ছেলেপুলে হয়নি, এই বউয়ের ওই একটিই তো টিমটিম করছে। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না? খেয়ে দেয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক 1-8 দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। ডাকাতের মা, সে তার ছেলেকে তার কাছে আগলে রাখতে চায়। 5 বছর বাদে সৌখী জেল থেকে ফিরেছে, তাও আচমকা। এখনই কি
তাকে তার বউয়ের কাছে পাঠিয়ে দেওয়া যায়? কেন, মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলছি নাকি। অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফেরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শোনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। এই অংশটা ভীষণ ইম্পর্টেন্ট গল্পের। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শোনবার জন্য টোকা মারবার আগেই দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে কালই সে যাবে শ্বশুরবাড়ি ছেলে বউকে নিয়ে আসতে। একবার ভাবো, সে ডাকাত, সে এতদিন বাদে জেল থেকে বাড়ি ফিরেছে। ফিরেই তার প্রথম কাজ কী ছিল? দরজায় সে অনেকক্ষণ কান লাগিয়ে বসেছিল তার ছেলে তার মায়ের সঙ্গে কিভাবে কথা বলে। সে 5 বছরে তার ছেলেকে দেখেনি, আর এখন বাড়ি ফিরে এসে সে তার ছেলেকে দেখতে পাচ্ছে না। তার মনটা আনচান করছে ছেলেকে দেখবার জন্য। তাই সে ঠিক করেছে সে কালই চলে যাবে শ্বশুরবাড়িতে ছেলে আর বউকে দেখার জন্যে। এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে, হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এই রাত করে তোকে আর রাঁধতে বসতে হবে না। না, রাঁধছে কই, খইমুড়ি আছে, খেয়ে নে। তুই যে কত খেয়ে এসেছিস সে আমি আর জানি নে। মায়ের মন সব কিছু টের পায়। ব্যবসার পুঁজি খইমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখান আমাকে দে। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। কি অদ্ভুত একটা সংসারের চিত্র ফুটে উঠেছে একবার দেখো। ছেলে মায়ের ছেঁড়া কম্বল নিচ্ছে আর মাকে দিচ্ছে তার নতুন কম্বল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না, পা কিছুতেই গরম হয় না। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সৌখীকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকে রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলেই আর উপায় ছিল না। সব কথা না বলে, আলু চচ্চড়ি খেতে কি ভালোই না বাসে সৌখীটা। কতকাল হয়তো জেলে খেতে পায়নি। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেব? মা ঘুমোতে পারছে না। এত বছর বাদে তার ডাকাত ছেলে জেল থেকে ছাড়া পেয়ে ঘরে এসেছে। সে তাকে কি খেতে দেবে? অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়। কাছারির ঘড়িতে 2টো বাজলো। ভেবে কুলকিনারা পাওয়া যায় না। মনে পড়ল পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেদিন 1.5 হাত উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না। বাড়ি নিশুতি, অন্ধকারে কি কোথায় আছে ঠাহুর করা শক্ত। বারান্দার দোরগোড়ায় গুছিয়ে রাখা রয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া আর জল ভরা ঘটি। ভোরে উঠেই দরকার লাগবে। ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খোঁজবার চেষ্টা করল না। ঘটিটা তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না। এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে বার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। সেই জন্য হুলুস তুলুস পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী, এখনই আরেকটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে। বাজে বকবক করো না, তোমাদের তো কেবলেই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। চুরি হয়েছে পেশকার সাহেবের বাড়িতে। কে করেছে চুরি? সৌখীর মা। আইন চঞ্চু মাতাদিন আরও অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্য। আইন চঞ্চু, যার ঠোঁটের ডগায় আইনের বিভিন্ন নিয়ম।
ফিরতি মুখে ফিরে এলেন বাসনের দোকানে। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া গেল না। পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। তিনি চান খুঁড়ো দেওয়া লোটা, বুঝলেন কি না? এই এত বড় সাইজের, মুখ হওয়া চাই বেশ ফাঁদালো, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটার উপর কাকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞেস করে, পুরনো হলে চলবে? নামেই পুরনো, সস্তায় পাবেন, 2.5 টাকায়। পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি? ঘটি দেখেই তার খটকা লাগলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা। লোটায় চিহ্ন দেওয়া ছিল। আর সন্দেহ নেই, মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন। বল, এ লোটা কোত্থেকে পেলি? দিনে করিসনি দোকানদারি, আর রাতে বের হোস শীতকাঠি নিয়ে? তিনি ভাবলেন দোকানদার বুঝি চোর। একেবারে হই হই রই রই কাণ্ড। দোকানে লোক জড়ো হয়ে গেল। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে। 14 আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস। চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে, দারোগাকে ডেকে আনবার জন্য। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই। তখনই সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদলবদে সৌখীর বাড়িতে গিয়ে উঠলেন। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে। আজকাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে। নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে বেলা 12টার আগে সে কিছুতেই আজ বিছানা ছাড়বে না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়। এর আগে কতবার সময় অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে। কিন্তু আজ যে ব্যাপার অন্য। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে। তার যে ধারণা ছিল বাসনওয়ালা পুরনো বাসনগুলোকে রং চং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করলো। কেন মা তাকে বলল না? এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে। জেলের ঠিকাদারদের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। এখনও সে টাকা তার কোমরের বটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কবে আক্কেল হবে? হয়তো ঘোরদৌড়ের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু সে সময় পেল কই? রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি। শেষ পর্যন্ত লোটা চুরি। জেলের মধ্যে ওইসব ছিচকে কদু চোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি কোনোদিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে। এই কথা তোর মায়ের অজানা নয়। কদু চোরদের যে মাত্র 2 মাস 3 মাসের সাজা হয়, মা কি জানে না? অর্থাৎ এখানেও কিন্তু সৌখীর মধ্যে তার ডাকাত হওয়ার যে একটা প্রায়োরিটি বা সে ডাকাত, সে ছিচকে চোর বা কদু চোর নয়, এটা তার বারবার মনে হচ্ছে যে তার মা শেষ পর্যন্ত এরকম ছিচকে চোর লোটা চুরি করেছে। সে ডাকাত, এটা কিন্তু কোনো অপরাধ তার কাছে নয়। এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়ি নির্বাক। দারোগা বাবুর প্রশ্ন কানে গেল কিনা সে কথা বোঝাও তার যার না মুখ দেখে। আর থাকতে পারল না সৌখী। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে রাটানি করছেন কেন? আমি ঘুটি চুরি করেছি কাল রাত্রে। কিন্তু দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ী দৃষ্টি এনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীদের ঘুমোতে দেখে তিনি আগেই বুঝেছিলেন। শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাইছিলেন এতক্ষণ। এইবার সৌখীর মা ভেঙে পড়ল। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। ওকে গ্রেপ্তার করবেন না, আমাকে করুন। ও কিচ্ছু জানে না, ও ঘুমোচ্ছিল। ওকে ছেড়ে দিন দারোগা সাহেব, এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। দারোগা বাবুর পায়ের ওপর মাথা কাটছে বুড়ি। সে ডাকাতের মা, সে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে। ছেলে সবেমাত্র জেল থেকে ফিরেছে। এখনই সে চুরি করলো আর তার চুরির দায় গিয়ে পড়লো ছেলের কাঁধে। আরও একবার জেল খাটতে হতে পারে সৌখীকে। তাই জন্য ছেলের প্রাণ বাঁচানোর জন্যে মা দারোগাবুর পায়ের উপর মাথা রাখলেন। কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না। তার দরকার আসল অপরাধীকে নিয়ে। সৌখী যাবার সময় কোমর থেকে বটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার ওপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে।
গল্পটা ডাকাত পরিবারের। যারা চুরি করে না, যারা ডাকাতি করে, যারা জেল খাটে, কিন্তু তারা ডাকাত, তারা ছিঁচকে চোর নয়। আর সেই ডাকাতিকে কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে মেনে নিয়েছে। সৌখীর মা 5 বছর অপেক্ষা করেছে ছেলের ফেরার জন্যে। ছেলে ফিরেছে এবং অবশেষে সকালবেলা ছেলেকে সে কী খেতে দেবে, তার ঘর তো শূন্য। তাই জন্য সে পেশকারের বাড়ির লোটা চুরি করেছে। সেই চুরির অপবাদ এসে পড়েছে আবারও সৌখীর মাথায়। অর্থাৎ জেল থেকে ফেরার পরই তাকে আবারও জেলে চলে যেতে হয়েছে তার মায়ের অপরাধের জন্যে। শেষটুকু ভীষণ মর্মান্তিক একটা দৃশ্য। তার কোমরে যে রোজগারে 90 টাকা ছিল সেটা সে বিছানার ওপর ছুলে ফেলে রেখে দিয়ে যায় তার মায়ের জন্যে। তার সাধের আলু চচ্চড়ি যা তাকে খাওয়াবে বলেই তার মা চুরি করেছিল, সেই আলু চচ্চড়ি তখন পুড়ছে উনুনে। অর্থাৎ সে মায়ের হাতে রান্না খেতে পারল না। জেলের ভাত খেয়ে বাড়ি ফিরল। একটা রাত কোনো মতে একটু শুলো, তাও মায়ের ছেঁড়া কম্বল গায়ে দিয়ে, কারণ সে তার নতুন কম্বলটা মাকে দিয়ে দিয়েছে। সৌখীর মা, ডাকাতের বউ, এই ছিল একমাত্র পরিচয়। আমরা কিন্তু সেই ভদ্রমহিলার নাম গোটা গল্প জুড়ে কোথাও পেলাম না। তার মধ্যে একটা মাতৃসুলভ আচরণ আমরা দেখতে পেলাম। ছেলেকে খাওয়ানোর জন্য সে চুরি করছে। ওদিকে সৌখী নাম করা ডাকাত, যার নামে দারোগাবাবুও কাঁপে। তার মধ্যে আমরা একটা পিতৃসত্তা দেখতে পেলাম, তার মধ্যে আমরা স্বামী সত্তা দেখতে পেলাম। সে জেল থেকে ফিরে তার ছেলের কিভাবে তার মায়ের সাথে কথা বলে শুধুমাত্র এটুকু শুনবে বলে দরজায় কান পেতে দাঁড়িয়েছিল। গোটা গল্পটা জুড়ে আমরা যে দুটো চরিত্র দেখতে পেলাম, একজনের নাম আছে, একজনের নাম নেই। কি অসাধারণ একটা সাংসারিক গল্প সংসারটা ডাকাতদের। সহজ পাঠের বাংলার ক্লাস আজকের মতো এই পর্যন্ত। ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে তোমরা তোমাদের সমস্যা জানাতে পারো, অর্থাৎ এই যে গল্পটা পড়ালাম অথবা এর আগে যা যা ক্লাস হয়েছে সেই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে জানিও, অথবা সহজ পাঠের বাংলা পেজের ইনবক্সে যোগাযোগ করো। আমি চেষ্টা করব তোমাদের যাবতীয় সমস্যা সমাধান করতে আমার যতটুকুনি সম্ভব। পরবর্তী ক্লাসে আমরা ডাকাতের মায়ের প্রশ্ন পর্ব আলোচনা করব। নমস্কার।